তো রাসেল ভাই ফার্স্ট যেটা শুরু করব সেটা আমি আমাদের রাজবাড়িরই ঘটনা সেটা দিয়ে শুরু করব। সরি, রাজবাড়ি ঘটনা না, এটা আমাদের এটা ঘটেছিল হচ্ছে কুষ্টিয়াতে। কুষ্টিয়ার ঘটনা দিয়ে শুরু করব, রাজবাড়িটা পরে বলছি। যে ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নাম আবু বকর। তো উনি এর আগেও বেশ কয়েকটা ঘটনা পাঠিয়েছিলেন, আর রাজবাড়ির আমাদের যে ভৌতিক টিম আছে বিশেষ করে সজীব ও কষ্ট করে ঘটনাগুলো কালেক্ট করেছে আর কি। তো আবু বকর ভাইয়ের ওই ঘটনাটা আজকে প্রথম বলছি আর কি। তো এই ঘটনাটি যার সাথে ঘটেছিল সেটা আবু বকর ভাইয়েরই মানে দাদির সঙ্গে 1965 মানে 1965 সালের দিকে ওনার দাদি, ওনার বয়স তখন ছিল 16 কি 17 বছর। তো তখন ওনার বিয়ে হয় নাই। উনি তখন রাত্রে ওনার মায়ের সঙ্গে ঘুমাতেন। ওনার বাবা মারা গিয়েছিলেন আগেই, ওনার মায়ের সঙ্গে ঘুমাতেন। তো ওনার বর্ণনা অনুযায়ী, মানে ওনার দাদির বর্ণনা অনুযায়ী, মানে গভীর রাত্রে উনি হঠাৎ স্বপ্ন দেখছিলেন যে উনি, আমরা অনেক সময় যে রাসেল ভাই বোবা ভূতের কথা বলি, যে আমরা ঠিক বুঝতে পারছি যে আমি শুয়ে আছি কিন্তু আমি হাত পা নাড়াতে পারছি না, এরকম একটা বিষয় ঘটে আর কি। তো উনি ওনার বর্ণনা অনুযায়ী উনি হঠাৎ করে উনি ফিল করছেন উনি শুয়ে আছেন, কিন্তু ওনার উপরে, বাসার উপরে যে ছাদ বা টিনের যে চালটা আছে দেখছেন যে সেটা নাই, সম্পূর্ণ শূন্য, মানে শূন্য, উপরে আকাশ দেখা যাচ্ছে। এবং সেখান দিয়ে দেখছেন শূন্যের উপর দিয়ে শাড়ি পরা, বড় বড় চুলওয়ালা, খুব কালো কুচকুচে বিভৎস চেহারার একটা মহিলা হেঁটে যাচ্ছে শূন্যের উপর দিয়ে। ওইটা দেখার পরে উনি স্বপ্নেই মানে বলছেন যে কি বিভৎস চেহারা এই মহিলাটার। এই কথাটা বলার পরে ওই মহিলা সেটা শুনে ফেলেছে, এবং সে ওই স্বপ্নে যেটা করে সেটা হলো ওই মহিলাটা, যে বিভৎস চেহারার মহিলাটা, সেটা আস্তে আস্তে নিচে নেমে এসে ওই আবু বকর ভাইয়ের ওই দাদির গলা চেপে ধরে। আচ্ছা। এবং ওনার দাদি ছটফট করতে থাকে। এখন রাসেল ভাই এটা কিন্তু হচ্ছে কিন্তু টোটালটাই স্বপ্নের মধ্যে। জি। তো ছটফট করছে, কিন্তু পাশে ওনার মা তো ঘুমিয়েছিলেন। ওনার মা ঘুম থেকে উঠে দেখে যে তার মেয়ে ছটফট করছে। জি। তখন উনি যেটা দেখেন সেটা হলো যে ওনার মেয়ে, মানে আবু বকর ভাইয়ের দাদি, যে উনি নিজেই নিজের 2 হাত দিয়ে নিজের গলাটা চেপে ধরেছে এবং নিজেই নিজের গলাটা চাপ দিয়ে মানে আত্মহত্যার চেষ্টা করছে। তখন উনি তাড়াতাড়ি চিৎকার চেঁচামেচি করতে থাকেন, মানে ওনার মা, আশেপাশ থেকে লোক চলে আসে, সবাই পানি ছিটা দেয় এবং অনেক চেষ্টা করে 2 হাত গলার থেকে ছাড়ায়। জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বলে যে আমি তো এরকম স্বপ্নে দেখেছি। তো সবাই বলে এটা তো কোনো ব্যাপার না, এটা তো বোবা ভূতের, মানে বোবা ভূত বা বোবা চিন ধরে, এরকম তো হওয়ার হামেশাই ঘটে, এটা তেমন কিছু না, এটা বলে সবাই মোটামুটি বিষয়টা খুব স্বাভাবিকভাবেই নেয় আর কি, কেউ এটা অস্বাভাবিকভাবে নেয়নি। জি। এরপর থেকে রাসেল ভাই ঘটনাটা সূত্রপাত হয়। সেটা হলো যে এর পরের দিন থেকেই মানে আবু বকর ভাইয়ের দাদির ক্ষুধাটা অস্বাভাবিক রকমের বেড়ে যায়। উনি স্বাভাবিকভাবে যে খাবারগুলো খেতেন এর থেকেও অনেক বেশি খাবার খাচ্ছিলেন। আচ্ছা। এখন সবাই চিন্তা করেছে যে হয়তোবা কোনো কারণে বেশি খাচ্ছে, কিন্তু এত পরিমাণ অস্বাভাবিক বেশি খাচ্ছিলেন। দেখা যাচ্ছে ওনার বাড়ি তো মানে জয়েন্ট ফ্যামিলি ছিল, 15-16 জনের খাবার রান্না করা হতো। দেখা যাচ্ছে 15-16 জনের খাবার উনি একাই খেয়ে ফেলছেন। এইটা কিন্তু যেহেতু গ্রামের মানুষদের মধ্যে তো কিছু ওনারা বিশেষ করে জিন টিন এই বিষয়গুলো একটু মানে বেশি বিশ্বাস করেন, তখন আশেপাশের লোকজন বলল যে এটা তো স্বাভাবিক মনে হচ্ছে না, আপনি মানে ওনার আবু বকর ভাইয়ের দাদির যে বাবা তাকে বললো যে আপনি ওকে ভালো একটা হুজুর দেখান। জি। তোকে হুজুর দেখালো, সে বললো তেমন কিছু না, এমনি ঝাড়ফুঁক করে দিলাম ঠিক হয়ে যাবে। প্রথম কয়েকদিন ঝাড়ফুঁকে মোটামুটি স্বাভাবিক ছিল। এরপরে অবস্থা আরো শোচনীয় হয়। আগে তো রাসেল ভাই রান্না করা খাবার খেত, এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে ওনাদের মানে সাধারণত গেরস্থ বাড়িতে কিন্তু মানে হাঁস, মুরগি, কবুতর, গরু ছাগলের পাশাপাশি কিন্তু এগুলোও পালা হয়। তখন ওনার দাদি সবার সামনে যেটা করতেন সেটা হলো, দেখা যাচ্ছে মুরগি দৌড়ে যাচ্ছে, উনি খপ করে মুরগিটাকে ধরে ফেলতেন, ধরে সবার সামনেই ওই মুরগিটাকে কাঁচা খাওয়া শুরু করতেন। তখন এই দৃশ্য দেখে আসলে সবাই ভয় পেয়ে যান যে না, আসলে ওনার সাথে মানে অন্য রকমের কিছু আছে, এটা সাধারণ কোনো বিষয় হচ্ছে না, এটা আস্তে আস্তে খারাপ দিকে যাচ্ছে। তখন বেশ পার্শ্ববর্তী উপজেলার একজন খুব নামকরা একজন হুজুরের শরণাপন্ন হন। তো উনি এসে বলেন যে ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি এই বাড়িটাকে বন্ধ দিয়ে দিচ্ছি। সাধারণত আমরা ওই যে অনেক সময় দেখি যে বাড়ি বন্ধের বিভিন্ন রিচুয়াল গুলা করা হয়, বিভিন্ন প্রক্রিয়াগুলো করে বাড়ি বন্ধ করা হয়। তখন বলে যে এখানে তো ওই কিছু দুষ্টু জিনের উপদ্রব আছে, বাড়িটা বন্ধ করে দিলে এরা আসতে পারবে না। তখন বাড়ির বন্ধর যে প্রক্রিয়াটা ছিল রাসেল ভাই, এটা হয়তো বা অনেকেই জেনে থাকবেন, সেটা হচ্ছে
যে বড় বড় 4টি পেরেক বাড়ির চারদিকে গাড়া হবে, পুঁতে ফেলা হবে এবং ওই সময় আজান দেয়া হবে। এটা হবে গভীর রাত্রে। তো ঠিকই রাসেল ভাই, গভীর রাত্রে যখন এই প্রক্রিয়াটা শুরু করা হলো তখন সবাই ফিল করছিল যে কালবৈশাখী ঝড়ের মতো বাড়ির উপর দিয়ে কি যেন বয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি বাড়ি বন্ধের প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এরপরে 3 থেকে 4 মাস কোনো কিচ্ছু ছিল না, একদম স্বাভাবিক। তো এরপরে সবাই চিন্তা করে যে এনাকে একটু দ্রুত বিয়ে দিয়ে দিতে হবে, হয়তো বা বিয়ে দিলে হয়তো এই বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে, এরকম চিন্তা করে পরিবার থেকে। এবং সত্যি তাই রাসেল ভাই, ওনার কয়েকটা গ্রাম পরেই ওনার বিয়ে হয়ে যায় এবং খুব দ্রুতই বিয়ে হয়ে যায় আর কি। তো বিয়ে হয়ে যাওয়ার পরে ওই ফ্যামিলির লোকজন আবার এই বিষয়গুলো জানতেন না, যে এই বিষয়গুলো যে ওনার সাথে ঘটেছে এগুলা জানতেন না, এই বিষয়টা আসলে তারা গোপন করেন। তো ওখানে যাওয়ার মোটামুটি রাসেল ভাই 3 থেকে 4 মাস ওই ফ্যামিলিতে আবার ভালো ছিল, উনি একদম স্বাভাবিক নর্মাল, কেউ কোনো কিছু বুঝতে পারেনি। এরপর থেকে ওই ফ্যামিলিতে কিছু ঘটনা ঘটা শুরু হয়। যেমন, তো আবু বকর ভাইয়ের দাদি যখন বিয়ে হয়ে যায়, তো ওনার দাদা যখন পাশে দেখা যাচ্ছে যে শুয়ে আছেন, হঠাৎ করে দাদা ফিল করছেন যে তার স্ত্রী পাশে নাই। আচ্ছা, কিন্তু ঘরের দরজা তো বন্ধ, তাহলে কোথায় গেল? তখন উনি সবাইকে ডেকে তোলেন যে কোথায় গেল, ঘরের দরজা বন্ধ, কোথাও খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, তখন সবাই হারিকেন নিয়ে, ওই সময় হ্যাচাক বাতিও ছিল, তখন এরকম হ্যাচাক বাতি নিয়ে সবাই খুঁজতে বের হলো। ওই ওনাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ফেলুর বাঁশবাগান নামে একটা বাঁশবাগান আছে। খুব মানে দিনের বেলা ওই বাঁশবাগানের লোকজন যেতে ভয় পায়, রাতের বেলা তো প্রশ্নই আসে না। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত ওই ফেলুর বাঁশবাগানে গিয়ে ওই আবু বকর ভাই দাদিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে তুলে নিয়ে আসা হয়, কিন্তু উনি কিছুই বলতে পারেন না। উনি বলেন যে আমি তো ঘুমাচ্ছিলাম, তারপরে কি হয়েছে আমি কিছুই জানি না। এইভাবে রাসেল ভাই প্রায়শই উনি হঠাৎ করে রাতের বেলা ঘর থেকে উধাও হয়ে যেতেন। আচ্ছা, এবং ওনাকে বিভিন্ন জায়গায়, মানে এমন ওই গ্রামের এমন সমস্ত ভয়ঙ্কর জায়গা যেখানে দিনের বেলার লোকজন হাঁটাহাঁটি কম করে, দেখা যেত কখনো বাঁশবাগানে, কখনো বট গাছের নিচে, এরকম নদীর পাড়ে, এরকম জায়গাগুলোতে তাকে পাওয়া যেত। এর ভিতরে রাসেল ভাই কি হয়, মাঝখানে 2 দিন ওনার কোনো খবরই ছিল না। 2 দিন অনেক খোঁজাখুঁজি করেছে, কোথাও খবর মানে হয় না। হঠাৎ 2 দিন পরে রাতের বেলা বাড়িতে, মানে রাতের বেলা উঠানে ভয়ঙ্কর শব্দ, সবাই বের হয়ে যায়, দেখে না দাদি পড়ে আছে অচেতন অবস্থায়। পরে সেখান থেকে তাকে নিয়ে আসা হবে। উনি এটা জানেন না 2 দিন উনি কোথায় ছিলেন। এখন রাসেল ভাই এই যে সমস্যাটা হচ্ছিল, এখন এটা তো সমাধান করা প্রয়োজন, যে এরকম তো চলতে দেয়া যায় না। তখন উনি ওনার হাজবেন্ড অনেক তান্ত্রিক দেখান, কবিরাজ দেখান, ভালো ভালো আলেমদের শরণাপন্ন হন, কিন্তু কিছুতেই হয়তো 2-1 দিন ভালো থাকে, তারপর আবার যা তাই, মানে একই রকমের সমস্যা হচ্ছিল। এবং তারপর ডাক্তারও দেখান, ডাক্তার ওনার বডি চেক আপ করে বলেন যে আপনার স্ত্রী বেশি দিন বাঁচবে না, খুব তাড়াতাড়ি মারা যাবে, বড় জোর 2 মাস। আচ্ছা, তো এটা করে ওই আবু বকর ভাইয়ের দাদা খুব মানে মুষড়ে পড়েন এই ব্যাপারটা শুনে। তখন উনি একজন ভালো ইমাম সাহেবের একজন খবর পান, তার কাছে যান। কিন্তু ওই ইমাম সাহেব বললেন যে আসলে এই রোগের ট্রিটমেন্ট আমি করতে পারবো না। তো উনি আর একজন মাগুরা জেলার, মানে মাগুরা যে জেলা, এই বাস স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার পূর্বে একটি কবরস্থান আছে। তো ওই কবরস্থানের পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের একজন ইমাম সাহেবের ঠিকানা দেন, যে ওইখানে যান, হয়তোবা উনি এই ট্রিটমেন্টটা করতে পারবেন। তো ওনারা সত্যি সেখানে যান। তো ইমাম সাহেবকে দেখে আসলে খুবই অবাক হন ওনারা। ইমাম সাহেবের বয়স মানে 20 বছরেরও কম, একদম ইয়াং একটা তরুণ বয়সের একটা ইমাম সাহেব। এখন ওনারা বলছেন যে এত বড় বড় তান্ত্রিক কবিরাজ দিয়ে কোনো কাজ হলো না, এই বাচ্চা একটা ছেলে, এর দিয়ে কি কাজ হবে? ওনারা খুবই মানে হতাশ হয়ে যান। তারপরে বলেন যে এই সমস্যা, কিন্তু ওই বাচ্চা যে ইমাম সাহেব, উনি এটা রাজি হন না কাজটা করতে, বলে যে না, এই কাজটা আমি আসলে করতে পারবো না, আপনারা চলে যান, এটা আমি করব না। আচ্ছা, কেন অত ব্যাখ্যা টেখ্যা দেন নাই। তো ওনারা ফিরে যান, আর ওনারা অতটা গুরুত্ব দেন নাই যে আসলে করতে চাচ্ছে না, ঠিক আছে। কিন্তু যখন ফিরে যান আবার ওই আগের ইমাম সাহেবের কাছে, তখন বলেন যে আপনারা ওনার কাছে আবার যান, এইটার যদি ট্রিটমেন্ট কেউ করতে পারে তাহলে এই পারবে, এবং গিয়ে করতে না চাইলে আমার পরিচয় দিবেন। তখন তারা ওখানে যান এবং গিয়ে ওই ইমাম সাহেবের পরিচয় দেন। আসলে রাসেল ভাই যে ইমাম সাহেব ওই ইমাম সাহেবের কাছে পাঠিয়েছিলেন, তো ওই ইমাম সাহেবের ছাত্র হলো ওই যে বাচ্চা ইমাম সাহেব, মানে তরুণ ইমাম সাহেব, যে মানে আসলে উনি ওনার ওস্তাদ তার ছাত্র ক্লাসে পাঠিয়েছে। তার মানে আসলে মানে তার মানে বুঝতে হবে যে ছাত্র আসলেই খুব মানে এই বিষয়ে খুব পারদর্শী। তখন উনি বলেন আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার ওস্তাদ পাঠিয়েছেন আমি কাজটা করব, তো একটা নির্দিষ্ট সময় দেন যে এই সময় আসতে হবে আপনাদেরকে। তো ওই নির্দিষ্ট সময় যান, একটা পূর্ণিমার রাত্রে সময় যান। তখন উনি কি করেন, ওই ইমাম সাহেব
একটি সাদা কাগজে আরবিতে অনেক লেখা লেখেন, লিখে বলেন যে আপনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন একা একা, আপনি গভীর রাত্রে হঠাৎ করে একটি গাড়ি আসতে দেখবেন, কিন্তু গাড়িটা দেখে মনে হবে ঘোড়ার গাড়ি, আসলে একটা ঘোড়ার গাড়ি না। এই ঘোড়ার জায়গায় দেখবেন বড় আকৃতির দুটো কুকুর আছে, মানে এই গাড়িটা টেনে আনে দুটো বড় আকৃতির কুকুর। তো আপনি এই গাড়িটার সামনে আসার পরে আপনি ভয় পাবেন না, আপনি সালাম দেবেন, দেখবেন যে ওখানে পালকিতে, মানে গাড়ির পিছনে যে পালকির মতো একটা জায়গা আছে, মানে ওখানে কোনো একজন লোক বসা আছে, কিন্তু তাদের চেহারা দেখার আপনার দরকার নাই, আপনি ওখানে গিয়ে তাদেরকে সুন্দর করে একটা সালাম দিবেন। তখন সত্যি রাসেল ভাই গভীর রাত, উনি একা একা দাঁড়িয়ে আছেন, বেশ অনেকক্ষণ পরে সত্যি সত্যি ওই গাড়িটা চলেছে, কিন্তু ওই গাড়িটা দেখে উনি মারাত্মক ভয় পান, কারণ ভয়ঙ্কর আকৃতির দুটা কুকুর এবং গাড়ির সামনে আবার দুইটা লোক, মানে অনেক লম্বা দুটো লোক হেঁটে আসছিল। কিন্তু উনি দাঁড়িয়ে আছেন, ওই লম্বা লোক দুটো তাদের ওনাকে দেখে কিছু বলে নাই, কিন্তু গাড়ি যখন ওনার কাছাকাছি চলে আসে তখন উনি লম্বা করে একটা সালাম দেন। তখন হঠাৎ করে সব গাড়িটা দাঁড়িয়ে যায়, আর এক চুলো নড়ে না। তখন ভিতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, মানে ওয়ালাইকুম আসসালাম বলে বলে যে আপনি কি চান, ভিতর থেকে কণ্ঠস্বরটা আসে। এবং ওনার ভাষ্য অনুযায়ী যে একটা পুরুষের কণ্ঠস্বর, এবং কণ্ঠস্বরটা এত সুন্দর এবং এত মোলায়েম যে ইতোপূর্বে উনি কখনোই এত সুন্দর কণ্ঠ শোনেন নাই। ভিতর থেকে এই শব্দটা আসে, তখন বলেন যে এই যে ইমাম সাহেব একটা চিঠি পাঠিয়েছেন আপনার জন্য। বলে আচ্ছা ঠিক আছে, আপনি চিঠিটা দিয়ে যান। তখন ওই পালকির মতো ওই জায়গার ভিতর থেকে হাত বের করে, তখন দেখে যে হাতটা অনেক বড়, মানুষের মতোই হাত, কিন্তু হাতটা মানে এতটা সাদা, মানে সাধারণত এত সাদা হাত সচরাচর হয় না। আচ্ছা, তো শুধু হাতটা বের করে হাতে চিঠিটা দেন। তখন উনি ওই অবস্থায় দাঁড়িয়ে থাকেন সবাই, তখন চিঠিটা পড়েন উনি ভিতর থেকে, ওনার বর্ণনা অনুযায়ী ভিতর থেকে পড়েছেন। তখন বলেন আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় চলে যান, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে বলে দেয়। তারপর ওনারা ওই গাড়িটা আবার চলে যায়। ওনারা পরে ইমাম সাহেবকে বলেন কি ঘটনা ঘটেছিল, বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বাসায় চলে যান, সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু একটা ডেট দিয়ে দেন যে এই ডেটে, আজ থেকে 3 দিন বা 7 দিন পরে এই ডেটে আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। তো ওনারা বাসায় চলে যান, ঠিক ওই ডেটে কেউ ঘর থেকে বের হয় না। রাত যখন মানে 12টা ঠিক পর, মানে মধ্যরাত্রে হঠাৎ ভয়ঙ্কর সব শব্দ, চিৎকার চেঁচামেচি, আর্তনাদ, মনে হয় যে কাউকে মেরে ফেলা হচ্ছে এরকম শব্দ। তো ঘরের চালের উপরে ধূপধাপ শব্দ, এরকম হঠাৎ শব্দ হতে থাকে, কিন্তু ওনারা কেউ ঘর থেকে বের হচ্ছে না। সকালবেলা রাসেল ভাই যখন ওনারা বের হন, তখন দেখেন যে 6টা কাক মানে আগুনে দগ্ধ অবস্থায়, মানে পুড়ে মারা গেছে, এরকম অবস্থা ওনার উঠানে পড়ে আছে। তো এরপর থেকে ওনার দাদি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যান, এবং পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে ওই মানে গাড়ির বহরে যিনি যাচ্ছিলেন উনি হচ্ছেন জিনদের সর্দার ছিলেন। তো ওনার কাছে উনি ভালো জিন ছিলেন। ওনার কাছে যখন এই বিষয়টা বলা হয়, তখন ওনারা ওনার বাড়িতে আসেন ওই নির্দিষ্ট দিনে, এসে দেখে যে ওখানে 6টা জিন থাকতো ওই বাড়িতে, এবং ওরাই এই আবু বকর ভাইয়ের দাদিকে উৎপাত করত। তখন ওদেরকে ধরে ওনারা মেরে ফেলেন, এবং মেরে ফেলার পরে ওদের ডেড বডিটাই ওই অবস্থায় পাওয়া যায়। তো এরপর থেকে ওই বাড়িতে আর কোনো সমস্যা হয় নাই, উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করেছেন, অনেক দিন জীবিত ছিলেন, অনেক দিন। পরে বার্ধক্য জনিত কারণে মারা গেছেন। তো এটাই ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ঘটনাটা আমি আপনাদেরকে অলরেডি জানিয়েছি যে ঘটনা কোন জায়গা থেকে এসছে। ইজিপ্ট থেকে অথবা মিশর থেকে ঘটনাটি এসছে, এবং আপনারা সবাই জানেন মিশর এমন একটা জায়গা যে জায়গাটায় ব্ল্যাক ম্যাজিকের আস্তানা। এটা আপনারা জানেন কিনা আমি জানি না, যারা মিশরে থেকেছেন তারা বুঝতে পারেন। সেখানে দীর্ঘদিন যাবৎ একজন বাংলাদেশি আঙ্কেল মোবারক হোসেন, তো উনি ইজিপ্টের যে জায়গায় থাকেন সেই জায়গায় তার বাসার নিচে একজন বয়স্ক হুজুর থাকেন। ওনার নাম নাফি আল মারজানি। আপনাদেরকে আজকে ছোট করেই পরিচয়টা দিই, এরপরে আমরা বিগত বছরগুলোতে কিভাবে তিনি এরকম হলেন বা কিভাবে জিনিসগুলা এগুলো সেটার ব্যাপারে আমরা আপনাদেরকে জানাবো। তা এতটুকু বলে রাখি, তিনি চোখে দেখতে পান না। নাফি আল মারজানি যে হুজুরটা আছেন তিনি চোখে দেখতে পান না। তো মোবারক হোসেন সাহেবের সাথে তার ভালোই সম্পর্ক, প্রায় সময়ই সেই জায়গায় তাদের সাথে দেখা হয়, অনেকদিন যাবৎ থাকেন, দেখা হয়, পরিচিত।
ঈদ, কত কিছু সব একসাথেই তো এখানে পালন করেছেন। তো নাফিয়াল মারজানি যিনি থাকেন, তার পরিবারের কেউ থাকেন না তার সাথে। তিনি এই বাড়িটাতে 3 জনকে নিয়ে থাকেন। তার স্ত্রী মারা গেছেন এবং তিনি তার ছেলে, 2 ছেলে সহ ওই ফ্ল্যাটে থাকেন এবং তার ব্যাপারে সবাই আসলে জানেন না। যারা জানেন বিভিন্ন রেফারেন্স নিয়ে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে তারা তার কাছে অনেকেই আসেন। তো সেইখান থেকে আসি এবং কেন আসছেন সেগুলো জানার কারণ এবং সবকিছু মিলিয়ে কি ধরনের মানুষের সাথে নাফিয়াল মারজানি ডিল করেন সেগুলো নিয়ে মোবারক সাহেবের মধ্যে একটা কি বলে অস্বস্তি অথবা এটা বলা যায় এক্সাইটমেন্ট কাজ করে যে তিনি জানতে চান। তো বহুদিন যাবৎ ধরেই তাকে একটা ছোট ছোট ইনফরমেশন দিয়ে আসা হয়েছে যে এই ধরনের কেসগুলো আসছে, কিন্তু মোবারক সাহেব আসলে বুঝতে পারছিলেন না সেটা ডেলিভার করবেন কিভাবে এবং সেটার গভীরে যাবেন কিভাবে, সেটা কিভাবে কাজ করছেন। তো আস্তে আস্তে সম্পর্কের যখন আস্তে আস্তে উন্নতি হয় তখন কিছু কিছু জিনিস শেয়ারের মাধ্যমে মোবারক সাহেব অনেক কিছু পাজল সলভ করতে সক্ষম হন। তো এখন তিনি তার সাথে এতই ভালো সম্পর্ক যে তিনি ঘটনা বলছেন তার কাছে এবং সেই সব ঘটনাগুলো মোবারক সাহেব লিজের আওয়ারে শুনছেন তার কাছ থেকে। শুনে তিনি নিজে সেগুলো আমাদের ভৌতিকতার সাথে শেয়ার করছেন। আমরা কনফার্ম হয়েছি তিনি যে জায়গায় আছেন সেখানে এবং তিনি আমাদেরকে বলেছেন যে তার এই ঘটনাগুলো আমাদের লিসনাররা পছন্দ করবে, যার বিধায় আমার তার পেছনে লেগে থাকা। তো তার বাসা থেকে কায়রো শহর বেশ দূরে এবং তিনি, আপনারা জানেন যে ইজিপ্টের চারিপাশের দেশগুলোর মধ্যে সুদান আছে, ইসরায়েল আছে, একটা পোর্শনে ফিলিস্তিনের জায়গা, ফিলিস্তিনের পোর্শন আছে। সেখান থেকেও লোকজন আসেন তার কাছে বিভিন্ন কেস নিয়ে। এবং আপনারা জানেন যে রেড সি আছেন, পূর্বে রেড সি আছে, পাশাপাশি জর্ডান, সৌদি আরবিয়া, এগুলি সব কাছাকাছি দেশ। এবং আপনারা জানেন কায়রো হচ্ছে ক্যাপিটাল ইজিপ্টের। তো আমরা জাস্ট ইজিপ্ট সম্বন্ধে একটা ধারণা দিলাম, কারণ ইজিপ্টের ঘটনা আসবে সেটা আমরা কখনো কল্পনা করিনি। তো তার বাসাটা হচ্ছে 3তলা বাসা। তো 3তলার বাসার নিচতলায় থাকেন নাফিয়াল মারজানি সাহেব। তো মোস্টলি যেসব কেসগুলো আসে সেসব কেসগুলোতে মানুষগুলা চেঞ্জ হয়ে যাওয়ার কেসগুলা তার সামনে নিয়ে আসা হয়। নাফি সাহেব কিছু দেখতে পারেন না, কিন্তু তার একটা মারাত্মক সেন্স আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি স্মেল করেই একটা মানুষের চেহারার সুরতের কথা বলে দিতে পারেন, শরীরের যে কোনো দাগের কথা বলে দিতে পারেন। তো আমি মূল ঘটনায় যাবার আগে জাস্ট নাফি হুজুর, আমরা সরাসরি শর্টকাটলি বলতে পারি, নাফি হুজুরের কাছে একদিন একটা লোক আসে। তো সেই সময় তারা বাইরে কথা বলছিলেন, মোবারক সাহেব বাইরে কথা বলছিলেন। তো নাফি হুজুর তার থেকে 3-4 ফিট দূরে দাঁড়িয়েছিল। তো এক লোক এসছে তার কাছে। তো লোকটা এসে জিজ্ঞেস করছে যে হুজুর কেমন আছেন। হয়তো তার আগের কোনো প্রবলেমের কারণে তিনি হয়তো এখানে তার কাছে এসেছিলেন। তো নাফি হুজুরকে জিজ্ঞেস করলেন যে এরকম কন্ডিশনে একটা মহিলা আছে। তো ওই নাফি হুজুর সাথে সাথে বললেন যে ওই মহিলার মধ্যে সমস্যা আছে কিনা আমি জানি না, তবে ওই মহিলাটা পাক না, ওনাকে পাক হতে বলবেন। তো সাথে সাথেই মোবারক সাহেব জিজ্ঞেস করলেন আপনি কিভাবে জানলেন মহিলাটা পাক না? বললেন না, আমি এটা জানি মহিলা পাক না। এটা বলে উনি ভেতরে উনি অন্ধ, কিন্তু ওনার মুভমেন্ট, ওনার চলাফেরা মনে হচ্ছে উনি চোখে প্রপারলি দেখেন, কিন্তু উনি দেখতে পান না। উনি চোখে সানগ্লাস পরেন ঠিকই, কিন্তু উনি দেখতে পান না। ওনার বয়স হচ্ছে অ্যারাউন্ড 68-69। এইটা হচ্ছে নাফি হুজুরের আমি ছোটখাটো একটা বর্ণনা দিলাম। এবার একটা কেস নিয়ে আপনাদের সামনে কিছু কথা আমরা বলবো। যেই ছেলেটা তার কাছে আসে সেই ছেলেটার নামটা নাফি হুজুর বর্ণনায় আনেননি এবং নাফি হুজুর বলেননি সেই ছেলেটার কথা। সেই ছেলেটা সেখান থেকে প্রায় 140 কিলোমিটার দূর থেকে নাফি হুজুরের কাছে এসছে। ছেলেটার চাচা এসছে, ছেলেটার বাবা এসছে ছেলেটাকে নিয়ে। ছেলেটা বেশ লম্বা চড়া ছেলে এবং ছেলেটা উচ্চতা প্রায় 6 ফিট 3 ইঞ্চি লম্বা। ছেলেটার নিজের বাসা যে জায়গায়, সেখান থেকে 10 মিনিট দূরত্বে একটা কনস্ট্রাকশনের বাড়ি, মানে একটা বাড়ি ছিল যেটা আন্ডার কনস্ট্রাকশন। সেই বাড়িটা আসলে আগে বাড়ি ছিল, সেটা ভেঙে আবার নতুন করে করা হচ্ছিল বিধায় সেই জায়গাটা আন্ডার কনস্ট্রাকশন ছিল। তো আসলে সেই ছেলেটাকে ওই বাসাতেই পাওয়া যায় এবং ওই বাসাতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় লাস্ট বার। আসলে ছেলেটা কি করছিল না করছিল শুরু থেকে তার পরিবার বিষয়টা জানতো না বিধায় তার বাবা মা আসলে অতটা ভ্রুক্ষেপ করেনি। ছেলেটার বয়স খুব বেশি না, 6 ফিট 3 ইঞ্চি লম্বা ঠিকই, কিন্তু ছেলেটার বয়স হচ্ছে অ্যারাউন্ড 23-24 বছর বয়স। কিসে সে এরকম করেছে, কেন সে অজ্ঞান হয়ে পড়ে থাকলো, কেনই বা সে অজ্ঞান ওই বিল্ডিং এ হলো, তাকে আসলে বাড়ি থেকে পাওয়া যাচ্ছিল না। প্রায় 6-7 দিন হবে
যার বিধায় তার বাবা মা চিন্তা করে যে কোথায় আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্নারে খুঁজে খুঁজে লাস্ট মোমেন্টে ওই বাসায় তাকে পাওয়া যায়। কিন্তু এর আগে যতবারই তাকে এরকম খুঁজতে বেরিয়েছিল তাকে ওই বাসায় পাওয়া যায় না। কিন্তু সে প্রতিদিন রাতের বেলা বিগত 4-5 মাস যাবৎ রাত 12টা-1টার দিকে বাসা থেকে বের হয়ে যেত, কোথায় যেত জানা যেত না, এবং ব্যাক করতো ফজরের নামাজের আগে 1-1.5 ঘন্টা আগে, ফজরের নামাজের 1-1.5 ঘন্টা আগে সে ব্যাক করতো। তো রিসেন্টলি তাকে এরকম এই বাসায় অজ্ঞান অবস্থায় পাওয়া যাবার আগের থেকেই তার মধ্যে একটা মারাত্মক সমস্যা দেখা দেয়। তাকে জিজ্ঞেস করা হতো যে তুমি কোথায় যাচ্ছ, সে সবসময় লুকিয়ে যেত। কিন্তু যখন তার মধ্যে অ্যাটিটিউডগত চেঞ্জ দেখা যায়, যেমন সে আসলে তার ভেতরটার মধ্যে এরকম অবস্থা ছিল যে সে কোনো কিছু পেলেই ছুরি বের করতো, কিছুক্ষণ পর ছুরি কোথা থেকে আসলো বা এই ছেলেটার কাছে ছুরি আসবে এরকম ফেরোসাস হয়ে যাবে তার ছেলেটা, এটা বাবা মা কল্পনা করেনি। যেদিন তারা অজ্ঞান অবস্থায় পায় তার 7 দিন আগে রাতের বেলা তার বাবা ঘুম থেকে ওঠেন। আসলে ঘুম থেকে রাতের বেলা ওঠেন না, রাতের বেলা ঘুমানোর 1 ঘন্টার মধ্যে রাত্রে 1টা-1.5টার দিকে ঘুমাতে যান, রাতে 2:30টার দিকে তার ঘুম ভেঙে উঠে দেখেন যে তার ছেলে ফ্রিজ থেকে কিছু বের করেছে, এবং ফ্রিজ থেকে বের করা অবস্থায় আসলে কাঁচা মাংস টাইপের কিছু একটা জোরে খুব শক্ত করে খাচ্ছে। এখন ডিপ ফ্রিজ থেকে যদি আমরা কোনো কিছু বের করি সেটা অনেকটা বরফ আকারে বের হবার কথা, কিন্তু তার বাবা নাকি দেখে যে ছেলেটা ওই জায়গায় বরফ আকারে কোনো কিছু বের করছে না, আসতাম কাঁচা মাংস সে জোরে খাচ্ছে আর কি, বসে টেবিলে বসে কাঁচা মাংস খুব ফেরোসাস ভাবে খাচ্ছে, মানে অনেকদিন যাবত কিছু খায়নি এরকম অবস্থায়। তো তার বাবা আসলে জিনিসটা চিন্তা করে যে আমার ছেলেটা এরকম পাগলামে আচরণ করছে কেন। তার ছেলেকে জিজ্ঞেস করে তুমি এরকম করছো কেন। তো তার ছেলে তাকে একটা ভেঙচি কেটে তার রুমে চলে যায়। এর মাঝে তার ছেলের মধ্যে আচরণগত সমস্যা ছিল, কিন্তু এরকম ভেঙচি কেটে মাংস খাবে এই জিনিসটা তো কল্পনা করেননি। তো তার রুমে চলে যায়, ছেলেটা তার রুমে চলে যায়, সেও তার রুমে যে তার স্ত্রীকে এবার আমি এরকম দেখলাম। তো পরবর্তী সময়ে ওই দিনের পর থেকে তার ছেলের পেছনে সে মোরলেস জানতে চাচ্ছিল ছেলেটা কোথায় যায়, কি করে না করে। তো ছেলের রুমের মধ্যে সেটা যেটা পায় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বই খুঁজে পায়, বিভিন্ন ধরনের এটাকে কি বলে তান্ত্রিক অথবা ব্ল্যাক ম্যাজিকের বই খুঁজে পায়। বইয়ের ভেতরে বিভিন্ন জিনিস আরবিক অক্ষরে সূরা লেখা। সেই তাদের ইজিপশিয়ান আরবিক কিন্তু অনেকটা আরবিক সৌদি আরব অথবা নর্মাল আরবিকের মতোই কিছু চেঞ্জেস আছে, কিন্তু এই চেঞ্জেসগুলোর মধ্যেও সেই আরবিতে যেটা লেখা সেটা তার বাবা পড়তে পারছিলেন না। এটা তার কাছে আরো বেশি অবাককর লাগে যে এটা কি ধরনের লেখা, সেটা যেটা আমি পড়তে পারছি না। তো তার বাবা তখন জিনিসগুলোকে আস্তে আস্তে অ্যাকিউমুলেট করা ট্রাই করতে থাকে যে আমার ছেলেটার কি হলো। তার 7 দিনের মধ্যে তিনি একদিন তার ছেলেকে বাসার মধ্যে পেয়েছিলেন যে দরজা নক করছিলেন, সেটা দরজা খুলছিল না, তার কাছে স্পেয়ার চাবি ছিল, সেই স্পেয়ার চাবি দিয়ে তার ছেলের রুমে দরজা খুলে দেখে তার ছেলে অনেকটা যেভাবে ধ্যান করে সেই ধ্যান মগ্ন অবস্থায় বসে আছে। তখনও তার কাছে জিনিসটা আসলে ক্লিয়ার ছিল না, জিনিসটা কিসের জন্য তার ছেলে এরকম করছিল। তো পরবর্তী সময়ে কিছুদিন পর যখন তার ছেলেকে এই বিল্ডিং এ পাওয়া গেল, তার ছেলেকে ওই ধ্যানমগ্ন অবস্থাতেই অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। মনে হচ্ছে ধ্যান করে আছে কিন্তু তার ছেলেটা অজ্ঞান হয়ে আছে। আর চারিপাশে তিনি কয়েকটা জিনিস পান যেটার জন্য তার মধ্যে বেশি শঙ্কা জাগে যে আমার ছেলেটা তাহলে আসলে কি করছে এই জানার জন্য। এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস হচ্ছে এখানে অনেকগুলা জীবজন্তুর মাথা ছিল। সবচেয়ে বড় মাথাটা হচ্ছে একটা দুম্বার মাথা, এরপরে সেকেন্ড মাথাটা হচ্ছে খরগোশের মাথা, তৃতীয় মাথা হচ্ছে সাপের মাথা। এই কয়েকটা মাথা খুব সুন্দর করে সাজানো যে জায়গাটা তিনি বসেছিলেন, হয়তোবা তিনি রাতের বেলা ওখানে বসেছিলেন বা কিছু একটা। তার বাবা তখনও বুঝতে পারছিল না যে আমার ছেলেটাকে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত না আমার ছেলেটা নিজেই ব্ল্যাক ম্যাজিক করে, এটা তার ছেলের বাবা জানতো না। তো তিনি দেখেছেন যে ওই যে জায়গাটা চক দিয়ে আঁকা সেই জায়গাটার মাঝখানে তার ছেলেটা অজ্ঞান অবস্থায় ছিল।